2025 সালটা কিন্তু টাটা বাই বাই করতেছে। এখন 2025 সালের শেষ প্রান্তে এসে যদি আমি আর আপনি যদি একসাথে মিলে লাল বলের ক্রিকেটের 11 জন প্লেয়ারকে যদি আমরা সারা বিশ্ব থেকে বাছাই করে নিয়ে আসি একটা সেরা 11 তৈরি করার জন্য, তাহলে কোন 11 জন প্লেয়ার জায়গা করে নিতে পারে আমাদের 11-এ, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। এমনকি এই 11 জনের মাঝখানে কোন প্লেয়ারটি হইতে পারে বর্ষসেরা ক্রিকেটার, সেটা কিন্তু একটা আলোচনার বিষয়। এমনকি কোন দলটা এবছর হোমে ভালো খেলছে, অ্যাওয়েতে ভালো খেলছে, মানে বর্ষসেরা দল হিসেবে ঘোষণা করা যেতে পারে, সেটা কিন্তু আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয়। তো চলুন যাই আজকের মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলোচনা করে আসি। যেহেতু আমরা দল তৈরি করব, আমাদের সবার আগে কি প্রয়োজন? আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান। আমরা যদি একটু আশেপাশে তাকাই, 2025 সালে কোন ব্যাটসম্যানগুলো সবচেয়ে বেশি ভালো খেলছে, সবার আগে কিন্তু একটা নাম কিন্তু আমার মাথায় চলে আসলো, তার নাম কিন্তু কেএল রাহুল। আপনারা যদি তার স্ট্যাটটি এবছর একটু খেয়াল করতে পারেন, আপনারা খেয়াল করতে পারবেন তিনি 19টি ইনিংসে 813টি রান করতে পারছেন, সর্বোচ্চ রান 137, অ্যাভারেজ 46 এর কাছাকাছি, 3টা সেঞ্চুরি, 3টা 50। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ভালো ক্রিকেট এবছর তিনি ভারতকে উপহার দিচ্ছেন। কিন্তু তিনি কিন্তু ভারতের একজন অবহেলিত ক্রিকেটার। খেয়াল করে দেখবেন তিনি কিন্তু যখন তার কেরিয়ার শুরু করেছিলেন মোটামুটি কিন্তু অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান কিন্তু তিনি খেলতে পারতেন। তিনি দল থেকে ছিটকে পড়ে গেলেন, তিনি আবার দলে ঢুকলেন অ্যাজ এ মিডল অর্ডার ব্যাটসম্যান, ভালোই খেলতেছেন। কিন্তু হঠাৎ করে যখন ভারত বুঝতে পারলো তাদের ওপেনিং ব্যাটসম্যানে একটু ঝামেলা রয়ে গেছে, তাকে কিন্তু ড্র্যাগ করে ওপেনিং নিয়ে গেল, তখন কিন্তু তিনি ভারত কিন্তু নিরাশায় ফেলেন নাই। খেয়াল করে দেখবেন তিনি কিন্তু 19 ইনিংসে 813টি রান করতে পারছেন। এই কারণে কিন্তু আজকে তিনি জায়গা করে নিছেন বিশ্বসেরা একাদশের ওপেনিং ব্যাটসম্যানের স্লটটিতে। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটিং করে গেছেন ভারতের হয়ে। এখন তার পার্টনার কি হবে? ইন্ডিয়ার জয়সওয়াল কিন্তু ভালোই খেলতেছে। এখন কি সরাসরি ইন্ডিয়ার দুজনকে আপনি ওপেনিং ব্যাটসম্যান পাঠিয়ে দিবেন? এটা তো আমার সাথে যাচ্ছে না, যুক্তিতে যাচ্ছে না। আবার যদি রায়ান রিকটনের কথা বলেন, রায়ান রিকটনও কিন্তু একটা ইনিংস এতটাই ভালো খেলছেন, বিধ্বংসী মানে বিধ্বংসী। শুধুমাত্র কি একটা ইনিংসের জন্য একটা প্লেয়ারকে আপনি বর্ষসেরা একাদশে জায়গা করে দিতে পারেন? সেটাও কিন্তু আমি একমত না। আবার যদি ডেভিড কর্নারের দিকে বলেন, ডেভিড কর্নার কিন্তু সারাটা বছর মানে একটু ফ্যাকাশে গেছে, কিন্তু বছরের শেষ প্রান্তে এসে কয়েকটা ইনিংস কিন্তু দুর্দান্ত খেলতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটাও কিন্তু যোগ্য দাবিদার যে তিনিও কিন্তু বর্ষসেরা দলে কিন্তু ঢুকতে চান। কিন্তু ট্রাভিস হেডের কথা কি বলবেন ভাই, যে কিনা নিজে মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন, কিন্তু হঠাৎ করে যখন অস্ট্রেলিয়া চিন্তা করতে পারলো যে ডেভিড ওয়ার্নারের পরে ওই ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান আমাদের উপরে নাই, এমনকি মিডল অর্ডারে আমার তাকে দরকার নেই, আমার তাকে প্রয়োজন হচ্ছে ওপেনিংয়ে, তিনি কিন্তু যখন ওপেনিংয়ে গেলেন খেলাটাকে পড়ার মানে উল্টাপাল্টা করে দিলেন। উল্টাপাল্টা কিভাবে করে দিলেন? অ্যাশেজে তিনি যে দুটা সেঞ্চুরি করতে পারছেন, ওই দুইটা ইনিংসের কারণে যে দুইটা ইম্প্যাক্টফুল ইনিংস তিনি খেলতে পারছেন, এমনকি অ্যাশেজ একবারে তাদের পকেটে তিনি নিয়ে আসছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম পারফরমেন্স দেওয়ার পরে আপনি কিভাবে তাকে দল থেকে বাদ করে দিতে পারেন। কারণটা কি? তিনি 19টা ইনিংস খেলছেন, 759 রান, 170 তার সর্বোচ্চ রান, 42-এর উপরে তার অ্যাভারেজ, 2টা সেঞ্চুরি করতে পারছেন, এমনকি 3টা 50 করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম প্লেয়ারকে কিন্তু কোনোভাবেই কিন্তু আমি আমার 11 থেকে বাদ করে দিতে পারতেছি না। তার মানে কি হয়ে গেল? 1 নম্বরে চলে আসলো কেএল রাহুল, 2 নম্বরে ট্রাভিস হেড। সুতরাং বুঝতেই পারতেছেন ওপেনিং নিয়ে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন 3 নম্বর পজিশন নিয়ে যদি কথা বলেন, তাহলে কিন্তু আজকে আমার কাছে এতটা চিন্তার কোনো কারণ নেই। কারণটা কি? আপনি খেয়াল করে দেখেন গত বছর শুভমন গিলের জন্য বিশেষ করে লাল বলের ক্রিকেটটা এতটাই ভালো গেছে, দুর্দান্ত মানে দুর্দান্ত। তিনি হয়তো বা হোয়াইট বল ক্রিকেটে এতটা উজ্জ্বলতা দেখাতে পারেন নাই, কিন্তু লাল বলের ক্রিকেটটাকে তিনি এতটাই সুন্দরভাবে খেলছেন অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান, তিনি কিন্তু তার যাত্রা করেছিলেন। কিন্তু যখন তিনি নিজেকে তিনি 3 নম্বরে নিয়ে আসলেন, এতটা কিন্তু তিনি ভালো খেলতে পারেন নাই। কিন্তু গত বছর তিনি এতটাই ভালো খেলেছেন, আপনারা খেয়াল করে দেখেন 16টা ইনিংস খেলেছেন, 983 রান, সর্বোচ্চ রান 269, তার অ্যাভারেজ 71-এর কাছাকাছি, 5টা সেঞ্চুরি করতে পারছেন, এমনকি একটা 50 রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিকে ছাড়া অন্য কোনো প্লেয়ারকে কিন্তু আপনি 3 নম্বর পজিশনের জন্য চিন্তাই করতে পারতেছেন না। এমনকি তিনি যেভাবে অ্যাজ এ ক্যাপ্টেন ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করে নিয়ে আসছেন, দুর্দান্ত ছিল। কিন্তু ঘরের মাটিতে কিন্তু তিনি আবার নিউজিল্যান্ডের সাথে 2 রানের ব্যবধানে হোয়াইট ওয়াশও হয়েছেন। এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু যেহেতু আমরা দল নির্বাচন করতেছি, দল নির্বাচনে যেহেতু সেরা পারফর্মার হিসেবে কিন্তু 3 নাম্বার পজিশনে কিন্তু তিনি তার জায়গা কিন্তু গ্র্যাব করে নিতে পারছেন, এখানে কোনো ডাউট নেই। এখন 4 নাম্বার পজিশন খুবই ভাইটাল একটা পজিশন, যেখানে সচিন ব্যাটিং করতো। বুঝতেই পারতেছেন 4 নাম্বার পজিশনটা কোন একটা পজিশন। এখন কিন্তু 2 মহারথী কিন্তু 4 নাম্বার পজিশনে ব্যাটিং করে 2 দলের হয়ে, একজন স্টিভ স্মিথ আর একজন জো রুট। এখন জো রুট কিন্তু আবার সচিনের টেস্টের রেকর্ডে ভাঙার জন্য মরিয়া হয়ে আছেন ভাই। তিনি যে ধরনের ফর্মে আছেন, দুর্দান্ত মানে দুর্দান্ত, মানে এতটাই ভালো খেলতে পারতেছেন, ক্যারিয়ারের লাস্টের দিকে এসে এরকম খেলা কিন্তু আমরা সচরাচর দেখেন। এমনকি স্টিভ স্মিথ তিনি তো বরাবরই মানে এই জেনারেশনের জন্য আমার কাছে কেন জানি মনে হয় স্টিভ স্মিথের উপরে টেস্টে কোনো বড় ধরনের ব্যাটসম্যান
মানে এই জেনারেশনে নাই। আপনি যত কথাই বলেন, বিরাট কোহলি বলেন, কেন উইলিয়ামসন বলেন, জো রুট বলেন, হ্যাঁ জো রুট হয়তো বা বিগত 2 থেকে 3 বছর ধরে দুর্দান্ত খেলতে পারতেছেন, তারপরেও কিন্তু আমি বলতে চাই স্টিভ স্মিথের উপরে কোনো বড় ব্যাটসম্যান নাই। আপনি যদি স্মিথের ক্যারিয়ারটা দেখেন, এই বছরের 14টা ইনিংসে 618 রান, 141 তার সর্বোচ্চ স্কোর, 52 তার এভারেজ, 2টা সেঞ্চুরি, এমনকি 3টা 50 করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন স্মিথকে কিন্তু আপনি বাদ দিয়ে কিন্তু একাদশ করতে পারতেছেন না। এমনকি জো রুটের আপনি যদি স্ট্যাটটা একটু দেখেন, স্ট্যাটের মাঝখানে 16টা ইনিংস তিনি খেলতে পারছেন, 790 তার রান রয়েছে, 150 তার সর্বোচ্চ, 57 কাছাকাছি তার এভারেজ, 4টা সেঞ্চুরি, এমনকি একটা 50। সুতরাং বুঝতেই পারছেন 4 নম্বর পজিশনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলতেছে। এখন 5 নম্বর পজিশনে যদি কথা বলি, 5 নম্বর পজিশনে হ্যারি ব্রুক এমন একজন ক্রিকেটার যে কিন্তু আগামী 4 থেকে 5 বছর পরে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন যে আপনি বলতে পারবেন যে হ্যারি ব্রুক বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, যেটা বর্তমানে আমি বলতে পারি স্টিভ স্মিথকে নিয়ে। কিন্তু যেহেতু তিনি এবছর এতটা ভালো খেলতে পারেন নাই, এমনকি অ্যাশেজ দিয়ে 2-1টা সুযোগ তিনি পেয়েছিলেন, তিনি কাজে লাগাতে পারেন নাই, সুতরাং কিন্তু 5 নম্বর স্পট থেকে কিন্তু তিনি ছিটকে পড়ে যাচ্ছেন। আপনি যদি সারা বিশ্বে খুঁজে বেড়ান, 5 নম্বর স্পটে দেওয়ার মতো অন্য কোনো ভালো ব্যাটসম্যান কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। আর যেহেতু জো রুট এমনকি স্টিভ স্মিথ এতটাই ভালো খেলতে পারছেন, সুতরাং আপনি বুঝতেই পারতেছেন কেএল রাহুল, ট্রেভিস হেড, শুভমন গিল 3 নম্বর হয়ে যাওয়ার পরে 4 নম্বরে আমি জো রুটকে দিতে চাচ্ছি, এমনকি 5 নম্বরে আমি স্টিভ স্মিথকে দিতে যাচ্ছি। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু টপ 5 কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। এখন 6 নম্বর অলরাউন্ডার স্পট, আমাদের কিন্তু ব্যাটিং অলরাউন্ডার প্রয়োজন। আপনি যদি ব্যাটিং অলরাউন্ডার খুঁজেন, আপনি সারা বিশ্বের মাঝখানে বর্তমানে আপনি খুঁজে পেতে পারেন বেন স্টোকস, এমনকি ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা। আপনি যদি খেয়াল করতে পারেন স্টোকস কিন্তু ব্যাটে ওই ধরনের রান করতে পারতেছে না, অ্যাশজও কিন্তু এতটা ইম্প্যাক্টফুল না। যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশন একটু বোলিং ফ্রেন্ডলি থাকে, তাই কিন্তু তিনি কয়েকটা উইকেট নিতে পারছেন, কিন্তু ব্যাট হাতে কিন্তু তিনি একবারে ফ্লপ মানে ফ্লপ। কিন্তু রবীন্দ্র জাদেজার ইকোনমি যদি দেখেন, আপনি রবীন্দ্র জাদেজার স্ট্যাট যদি দেখেন, আপনার কিন্তু মাথায় হাত পড়ে যাবে। কারণটা কি, তিনি ব্যাট করে 17টা ইনিংসে 764 রান, 107 তার সর্বোচ্চ স্কোর, তার অ্যাভারেজটা আপনি খেয়াল করেন একবারে 63.66, এমনকি তিনি 2টা সেঞ্চুরি করতে পারছেন, 6টা তার হাফ সেঞ্চুরি রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম ব্যাটসম্যান যদি দলের সমৃদ্ধ থাকে 6 নম্বর পজিশনে, যে কিনা বল করতে পারেন, তার বোলিং এভারেজটা কিন্তু নেহাত খারাপ না। হ্যাঁ 2025 সালে তার বোলিং এর জন্য এতটা ভালো ছিল না, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি যেভাবে তিনি ব্যাট করতে পারছেন, যার এভারেজ এত ভালো, সুতরাং বুঝতেই পারতেছেন যে কিনা আবার 5 নম্বর বলার, সুতরাং তাকে কিন্তু বাদ দিয়ে কিন্তু দল ঘোষণা করা যাচ্ছে না। এখন যদি 7 নম্বর পজিশনের দিকে আসেন, 7 নম্বর পজিশন মোটামুটি কিপার ব্যাটসম্যান। এখন কিপার যখনই আপনি বলবেন টেস্টের কথা, সবার আগে কিন্তু ঋষভ পান্তের কথা চলে আসবে। স্টুপিড স্টুপিড স্টুপিড, এটা একটা মজা করে বললাম, কিন্তু তিনি যে ধরনের ইম্প্যাক্ট রাখতে পারেন, তিনি যেভাবে খেলাটাকে ঘোরাই দিতে পারেন, এটা কিন্তু একটা বিধ্বংসী একটা রূপ। এমনকি জেমস স্মিথ ইংল্যান্ডের, যিনি 7 নম্বরে নামেন, ভাই এই ক্রিকেটারের পিছনে কিন্তু সবার নজর রাখতে হবে। বর্তমানে তিনি হয়তোবা একটু প্রতিবাদ আছেন, কিন্তু আগামী 4-5 বছর পরে আমি যখন হ্যারি ব্রুকের কথা বলি, এখন কিন্তু বলতে হচ্ছে জেমস স্মিথকে নিয়ে। তিনি এরকম ভালো ব্যাটসম্যান, তিনি কিন্তু অবশ্যই আগামী 4-5 বছরের মাধ্যমে তিনি এরকম ভালো পর্যায়ে চলে যাবেন যে নিঃসন্দেহে তার নাম কিন্তু সবার আগে বলতে স্বীকার করতে হবে। কিন্তু আজকে কিন্তু আমি জেমস স্মিথকেও জায়গা দিতে পারতেছি না, আমি ঋষভ পান্তকেও জায়গা দিতে পারতেছি না। কারণ কি, এখানে কিন্তু জায়গা দিতে হবে আমাকে অ্যালেক্স ক্যারিকে। এটার পেছনে কারণ কি, অ্যালেক্স ক্যারি ভাই যে ধরনের কিপিং করতে এবার এসে, যে আপনাদের মনে পড়ে কি বলিংয়ের যখন তিনি বোলিং করতেন, তিনি স্ট্যাম্পের সামনে চলে আসতেন, মানে কিপিং করার সময় তিনি অস্ট্রেলিয়ান পিচে এভাবে দাঁড়ায় স্ট্যাম্পের পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে কিপিং করতেছেন। এমনকি ব্যাট হাতে তিনি যে ধরনের পারদর্শী ছিলেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। তার স্ট্যাটটা যদি খেয়াল করেন, 15টা ইনিংসে 743 রান, সর্বোচ্চ স্কোর 156, এমনকি তার এভারেজ হচ্ছে প্রায় 54 কাছাকাছি, তিনি 2টা সেঞ্চুরি করতে পারছেন, এমনকি 4টা হাফ সেঞ্চুরি করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারছেন, তিনি কোন ধরনের কিপিং করতে পারছেন। এই কারণে কিন্তু অ্যালেক্স ক্যারিকে এইভাবে রেটেড করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমার টপ 7 কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন কিন্তু বলারের পালা। বলারের প্রসঙ্গ যেহেতু চলে আসছেন ভাই, এই বছরে একটা বলার কিন্তু বোলিং করেই গেছেন, বোলিং করেই গেছেন, বোলিং করেই গেছেন, আর উইকেট নিয়ে গেছেন, আর উইকেট নিয়ে গেছেন। কে সেই বলার? তার নাম হচ্ছে মিচেল স্টার্ক। ভাই খেয়াল করে দেখেন তিনি কোন ধরনের ইম্প্যাক্ট পেয়ে গেছেন। তিনি 20টা ইনিংসে 51টা উইকেট নিচ্ছেন, তিনি 7টা উইকেট নিচ্ছেন, 58টা রান দিয়ে বেস্ট বোলিং ফিগার। তার এভারেজ হচ্ছে 17। বুঝতে পারতেছেন, মানে প্রত্যেক 17 বলের মাঝখানে তিনি উইকেট নিতে পারছেন। এমনকি তিনি 3টা 5 উইকেট হল রয়েছে, এমনকি একবার তিনি 10টা উইকেট নিতে পারছেন একটা ম্যাচের মাঝখানে, এমনকি তার ব্যাটও তিনি রান করতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যানটাকে বা এই বলারটিকে আপনি কিভাবে দল থেকে ছিটকে ফেলে দিতে পারেন। নো ডাউট এট অল যে তিনি 8 নম্বর পজিশনে নিজের জায়গাটা দখল করে নেবেন।
এখন 9, 10, 11 আমাদের কি প্রয়োজন? দুজন প্রিমিয়াম পেস বোলার দরকার আর একজন স্পিন বোলার প্রয়োজন। এখন পেস বোলারের ক্ষেত্রে চোখ বন্ধ করে কিন্তু একজন বোলারের দিকে আপনি চলে যেতে পারেন, সেটা হচ্ছে ভারতের জাসপ্রীত বুমরাহ। তিনি এতটাই ভালো বলার, যে কোনো কন্ডিশনে যে কোনো ফরম্যাটে আপনি বর্তমানে তাকে বাদ দিয়ে কোনো ইলেভেন আপনি তৈরি করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। আপনি খেয়াল করে দেখেন তিনি গত বছর যে ধরনের বোলিং করতে পারছেন, হ্যাঁ এই একটা বছর আপনি তো বলতে পারেন যে 2024-25 সালে, মানে 2025 সালে তিনি একটু কম ক্রিকেট খেলেছেন, তিনি একটু ইনজুরি কবলে পড়েছিলেন। এই কারণে যদি অনেকে আমার সাথে একমত পোষণ নাও করতে পারেন, তবে যদি এই কথা হয় যে তিনি একটু কম খেলছেন, তাহলে কিন্তু তার স্বদেশি বলারকে মোহাম্মদ সিরাজ, তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারছেন ভাই। তাই আমি কিন্তু এবার জাসপ্রীত বুমরাহকে ওভারটেক করে আমি কিন্তু চলে যাচ্ছি মোহাম্মদ সিরাজের সাথে। কারণটা কি? যেহেতু জাসপ্রীত বুমরাহ 2024 সালের মতো এতটা ইফেক্টিভ ছিল না। ইফেক্টিভ কেন ছিল না? কারণ কিন্তু তিনি অনেকগুলো ম্যাচ কিন্তু খেলতে পারেননি। তাই কিন্তু আমি চলে গেছি তার সাথে। এখন আরেকজন প্রিমিয়াম পেস বোলার যদি নিতে হয়, এখন প্যাট কামিন্সের কথা কি বলবেন ভাই? যে কিনা একজন খুব ভালো লিডার, এমনকি নিচের দিকে টং টং করে ব্যাটিং করতে পারেন, এমনকি যার ইকোনমিতে আপনি যদি খেয়াল করে দেখেন তিনি 11টা ম্যাচ খেলেছেন, 11টা ইনিংস বল করতে পারছেন, 26টা উইকেট দিতে পারছেন, 28 রান দিয়ে 6টা উইকেট, এমনকি তার ইকোনমি দেখেন 16। বুঝতে পারতেছেন? প্রত্যেক 16 বলে মাঝখানে যদি একজন বলার উইকেট নিতে পারে, তাইলে আপনি তার মতো বলারকে, তার মতো ক্যাপ্টেনকে কিভাবে আপনি দল থেকে বাদ করে দিতে পারেন? সুতরাং বুঝতেই পারতেছেন কোনো সুযোগই নাই ভাই। তার মানে কি আমাদের দলে কাদেরকে আমরা জায়গা নিলাম দেখেন, আমাদের 8, 9, 10, 11, 8-এ আমরা জায়গা নিলাম কাকে? মিচেল স্টার্ক, 9-তে মোহাম্মদ সিরাজ, 10 নম্বরে প্যাট কামিন্স। হয়তোবা প্যাট কামিন্স একটু উপরে ব্যাটিং করবে, মোহাম্মদ সিরাজ একটু পরে ব্যাটিং করবে। সুতরাং আমাদের কিন্তু প্রিমিয়াম বলার কিন্তু নেওয়া হয়ে গেছে। আমাদের এখন কি প্রয়োজন? একজন জেনুইন স্পিন বলার প্রয়োজন। এখন স্পিনারের ক্ষেত্রে বর্তমান যুগে কিন্তু স্পিন, ইন্ডিয়াতেও কিন্তু ওই ধরনের ভালো স্পিনার নেই যারা পারফরমেন্স দিতে পারে। আবার নাথান লায়নের দিকে দেখেন, নাথান লায়ন কিন্তু ওই ধরনের ভালো পারফরমেন্স দিতে পারেনি। তবে একজন আন্ডারডগ স্পিনার যে কিনা এবছর দুর্দান্ত বোলিং করতে পারছে, তার নাম কি? সাইমন হার্মার। সাইমন হার্মার নাম কেন বললাম? আপনি খেয়াল করে দেখেন, তিনি নিউজিল্যান্ডের হয়ে যে ধরনের বোলিং করতে পারছেন, সরি আফ্রিকার হয়ে তিনি যে ধরনের বোলিং করতে পারছেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। আফ্রিকার এই বলারটা অফ ব্রেক বলার হিসেবে তিনি যে ধরনের বোলিং করতে পারছেন, মানে অমায়িক বোলিং করছেন ভাই। একাই তিনি ভারতীয় ব্যাটিং অর্ডারকে তিনি ধস করে দিয়েছেন, এমনকি ভারতকে তিনি বুঝিয়ে দিয়েছেন অফ ব্রেক বল খেলা যে এতটা সহজ ব্যাপার না। বর্তমান বিশ্বে নাথান লায়নের পরে আমার কাছে মনে হচ্ছে তিনি সর্বোচ্চ ভালো বলার। এখন এছাড়া ডানে বামে আমি যতই বলারকে খুঁজে দেখি না কেন, হয়তোবা নোমান আলীর দিকে একটু নজর পড়ে, কিন্তু আপনি ইন্ডিয়ার কারোর দিকে ওইভাবে নজর দিতে পারতেছেন। আপনি কুলদীপ যাদব বললেন, বড় চক্রবর্তী বললেন, তারা হয়তোবা হোয়াইট বল ক্রিকেটে বেশি কার্যকরী, কিন্তু লাল বল ক্রিকেটে এতটা কার্যকরী না। নাথান লায়নও ইনজুরির দিকে ছিল, নাথান লায়নকে আমরা পিক করতে পারতেছি না। আর যেহেতু মোতায়েম মৌলিক ধরনের শানোয়ানের যুক্তেই নাই, তাই তাদের নাম তো এখন উচ্চারণ করাই যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের টপ 11 কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি এক নজরে সবার নামগুলো বলি, আপনি খেয়াল করে দেখবেন কেএল রাহুল, তার সাথে ট্রাভিস হেড, 3 নম্বরে শুভমন গিল, 4 নম্বরে জরুর, 5 নম্বরে স্টিভ স্মিথ, 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে অ্যালেক্স ক্যারি, 8 নম্বরে মিচেল স্টার্ক, 8 নম্বর যদি হচ্ছে 9 নম্বরে প্যাট কামিন্স, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, 11 নম্বরে সাইমন হার্মার। সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি খেয়াল করে দেখেন শুভমন গিল যে কিনা রাইজিং একটা প্লেয়ার, রাইজিং একটা ক্যাপ্টেন, রাইজিং একটা দলের না, দল কিন্তু ভাই অনেক প্রসিদ্ধ। কিন্তু যেটা বলতে নিছিলাম, তার যেখানে এবছর অলমোস্ট 1000 রান তিনি করতে পারছেন, যেখানে 5টা সেঞ্চুরি করতে পারছেন, একটা সেঞ্চুরি আছে, এমনকি ডাবল সেঞ্চুরি আছে। ইংল্যান্ডের মাটিতে তিনি প্রায় 700 কাছাকাছি রান তিনি করতে পারছেন, বা 700+ তিনি রান করতে পারছেন 5টা টেস্টের মাঝখানে। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটিং তিনি করতে পারছেন। সুতরাং তাকে কিন্তু বর্ষসেরা ক্রিকেটার হিসেবে কিন্তু ঘোষণা করা যেতেই পারে। এমনকি আপনি যদি মিচেল স্টার্কের দিকে দেখেন ভাই, মিচেল স্টার্ক যে কিনা 20টা ম্যাচে 20টা ইনিংসে 51টা উইকেট নিতে পারছে, এমনকি ব্যাটারতে রান করতে পারছে, তাকেও কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না। এই দুজনের মাঝখান থেকে যদি আপনি কম্পারিজনে যান, হেড টু হেড কম্পারিজন হচ্ছে, ব্যাটসম্যানকে দিবেন বর্ষসেরা ক্রিকেটার নাকি বলারকে দিবেন? তাকে বলারও বলা যাচ্ছে না, অলরাউন্ডার বলতে হচ্ছে। আমি কিন্তু চলে যাচ্ছি মিচেল স্টার্কের সাথে। এবছরের বর্ষসেরা ক্রিকেটার হচ্ছে মিচেল স্টার্ক। এমনকি যদি বর্ষসেরা দলের কথা আসেন, বর্ষসেরা দল, প্রথম কথা হচ্ছে কি এবছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কারা জয়লাভ করছে? সাউথ আফ্রিকা জয়লাভ করছে। টেম্বা ভুমা, এই প্লেয়ারটির কথা কিন্তু আমি বলতে ভুলেই গেছিলাম। 4 নম্বর পজিশনের জন্য কিন্তু তিনিও কিন্তু লড়াকু একজন ব্যাটসম্যান, কিন্তু তাকে কিন্তু আমি দলে জায়গা দিতে পারিনি। এটার পিছনে কারণ কি? যেহেতু স্মিথ আর হচ্ছে জরুর যেভাবে তারা ব্যাটিং করতে পারছে,
তাই টেম্বোফোমা একটু পিছনে পড়ে গেছেন, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ লিডার, বিশেষ করে সাউথ আফ্রিকান ক্রিকেটকে তিনি যতটা উপরে নিয়ে যেতে পারছেন, অমাইক অমাইক এখানে সাউথ আফ্রিকান টিমটা আমার হিসেবে বর্ষের সেরা দল। প্রথমত তারা এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা জয়লাভ করছে, এমনকি এই টিমটা, এই আন্ডারডগ টিমটা ভারতের মাটিতে এসে ভারতকে ধরাশায়িত করছে, ফাইটার্স করছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা তো ডেঞ্জারাস টিম, দেশের মাটিতে তো সবাই জানে। যে কোনো টিম সাউথ আফ্রিকা খেলতে যাবে তাদের জন্য একটা দুঃস্বপ্ন, কারণ সাউথ আফ্রিকার পিছিয়ে সবথেকে ভালো ধরনের সুইং হয়, এমনকি স্টিপ বাউন্স হয়। আমরা দেখেছি এরাল ডলার, আমরা দেখেছি শন পোলক, আমরা দেখেছি ডেল স্টেন, তারা কোন ধরনের বিধ্বংসী বোলিং করতে পারে, এমনকি মাকা অ্যান্টনি, জ্যাক ক্যালিস, তারা যে ধরনের বোলিং করতে পারতেন, বিধ্বংসী মানে বিধ্বংসী। এই ধরনের পিচে রান করাটা খুবই কঠিন একটা ব্যাপার। তারা যেহেতু আবার ঘরের মাটিতে এসে ইন্ডিয়াকে হারাতে পারছে, এখন এই বছর মানে অন্তত 2025 সালে যে সর্বোচ্চ ভালো দল যে সাউথ আফ্রিকা, সেটা ঘোষণা করতে আমার মুখ থেকে দ্বিতীয়বার কোনো চিন্তা করা লাগতেছে না। এখন যে আপনারা যদি আমার সাথে একমত পোষণ না করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা নতুন দেখতেছেন, আপনারা যে কেন আমার ভিডিওতে লাইক করেন না ভাই, কমেন্টস করেন না, আর কেন কি চ্যানেলটাকে গ্রো করানোর জন্য আপনারা সহযোগিতা করতেছেন না, সেটা কিন্তু বুঝতে পারতেছেন না ভাই। আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনাদের সহযোগিতা পেলে হয়তোবা নতুন কোনো ভিডিও করার জন্য একটু মোটিভেশন মাঝখানে কাজ করে, চ্যানেল যখন একটু ভালো থাকে, আপনারা যখন ভিডিও দেখেন তখন কিন্তু নতুন উদ্যমে কাজ করার সহযোগের জন্য মন থেকে অনুপ্রাণিত হয়, কিন্তু যখন আপনারা না দেখেন তখন কিন্তু আর ওই ধরনের অনুপ্রেরণা কাজ করে না। তো বিদায় নিলাম আজকে। আমি যদি কোনো ভুল করে থাকি সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।